Hello viewers, I am Vijay Lashkar. আজ আমরা আলোচনা করব জেআরবিটির যে মাল্টিটাস্কিং লাস্ট মিনিট যে ব্রাশ আপটা অর্থাৎ কি পড়বে তোমরা একটা শেষবারের জন্য চোখ চোখ বুলিয়ে নেওয়া এটা আমি একে একে প্রত্যেকটি টপিক টাচ করব এবং কিছু কিছু কোশ্চেন্স নিয়েও আলোচনা করব। তারপরে আরো থাকছে ত্রিপুরা পুলিশকে আমরা কেন বলবো না, কেন এক্সপোজ করবো না, এগুলো নিয়ে আমি প্রথমে বলে দিচ্ছি যে কেন ত্রিপুরা পুলিশকে তোমরা ঘৃণা করবে না। অবশ্যই করবে, কারণ তারা রাত জেগে তোমাদের জন্য পরিশ্রম করে, ডিউটি করে। বলতে পারো আসামের লেখিকার মতো যে না, তারাও তো বেতন পায় 12 মাসের 13 মাসের বেতন পায়। আর বর্তমানে একটা ঝোঁক রয়েছে সবারই নেট দুনিয়াতে একটু ফেমাস হওয়ার, লাইভ স্ট্রিম করে ওদেরকে দেখানো ফেসবুকে যে আমি দেখাতে পারি পুলিশ কত নেগলিজেন্ট। কি দেখাতে চেষ্টা করে মানুষ, কি জানে ওরা পুলিশের ডিউটি সম্পর্কে। আমি পড়াচ্ছি কয়েকজনকে, কনস্টেবল সিকিউরিটি এসআর চাকরি করে। ওদের দুঃখের কথা আমি কাছ থেকে শুনি এবং বুঝতে পারি, উপলব্ধি করতে পারি। যাদের পরিবারে একজন পুলিশ আছে, চাকরি করেন, ওই পরিবারেই একমাত্র বুঝে যে কতটুকু কষ্ট এই ডিউটিটাতে। শুধু টাকা দিয়ে এটার মাপা ঠিক নয়। আচ্ছা, এখন হলো কি করে ওরা, হোয়াট দ্য ত্রিপুরা পুলিশ। ত্রিপুরা পুলিশের যারা কনস্টেবল আছে, সাব ইন্সপেক্টর, সেই লেভেলটা পর্যন্ত অস্বাভাবিক পরিশ্রমে ওদের ডিউটি করতে হয়। সেখানে না বলতে কোনো শব্দ নেই, দেয়ার ইজ নো ওয়ার্ড লাইক নো। নো বলতে কোনো ওয়ার্ড নেই, ওরা বলতে পারবে না। যেমন কেউ একজন একটা পিএস ডিউটিতে রয়েছে, হঠাৎ করে একটা খবর এলো যে ওখানে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে বা কারোর বাড়ি জ্বালিয়ে দিয়েছে, এখনই বেরোতে হবে। জিজ্ঞেস করলো যে আপনি ধরুন রাখাল বাবা আপনি কি খেয়েছেন বা তুমি কি খেয়েছো। যে জিজ্ঞেস করে ধরো ইনভেস্টিগেশন অফিসার, সেও জানে যে সে খায়নি, কিন্তু ফরমান একটা কোশ্চেন জিজ্ঞেস করলো। আবার যাকে জিজ্ঞেস করেছে সেও ভালো করে জানে যে সে খায়নি। তখন সে কি বলে, উত্তরটা কি দেয়? না কিন্তু বলতে পারে না। হ্যাঁ স্যার খেয়েছি, চলুন। বেরিয়ে যায় ডিউটিতে, অপারেশনে। ফিরবে কবে, কখন ফিরবে, খাবারের তো কোনো প্রশ্নই নেই। এভাবে তারা দিন দিন আমাদের জন্য স্যাক্রিফাইস করে ডিউটি করে যাচ্ছে, হাড় ভাঙা ডিউটি। এই যে নাইট পেট্রোলিং, কখনো দেখেছেন ওরা কিভাবে ডিউটি করে? একজনের পিছনে একজন, দুইজন বাইকে করে সারা রাত্র এই রাস্তায় ঘুরে ওরা ডিউটি দেয়। একজনের বাড়ির সামনে বাইক রেখে দিলে অসাবধান বশত ওরা ভিতরে গিয়ে বলে, ম্যাডাম বা স্যার আপনি এভাবে বাইক রাখবেন না, এখন চুরিদারে পাচ্ছি। দে আর অ্যাকমপ্লিশিং দেয়ার ডিউটি লাইক দিস। কিন্তু এরপরেও কি আমরা হঠাৎ করে একটা মোবাইল ক্যামেরা অন করে ফেসবুকে লাইভ স্ট্রিম করে দেখিয়ে দেবো, হ্যাঁ সবাই তো, অনেকে তো মাস্ক পরে না, একমাত্র আমাকেই ধরছেন। আরে যে মাস্ক পরেনি সেই বলছে যে অন্যরা মাস্ক পরা নেই, ওনার মন্ত্রীর এই সেই আত্মীয়, ওই জন্য ছেড়ে দেন। নো, নেভার। আমার অনেক স্টুডেন্ট আছে ত্রিপুরা পুলিশের কনস্টেবলে চাকরি করছে, যারা যথেষ্ট নীতি জ্ঞান সম্পন্ন, এবং যথেষ্ট কোয়ালিফাইড, যাদের মাস্টার্স ডিগ্রি রয়েছে। সুতরাং পুলিশ বলে তাদেরকে অবজ্ঞা করা, তাদেরকে অপমানের চোখে দেখা ঠিক নয়। যদি আপনি সৎ নাগরিক হয়ে থাকেন তাহলে একটু ওদেরকে সাহায্য করুন। আমি অন্তত ব্যক্তিগতভাবে বলবো যে হেল্প দ্য পুলিশ টু বি হেল্পড। কখনোই তারা কি এই যে মাস্ক পরার ব্যাপারটা, এটা কি কোনোদিন সম্ভব যে সবাই মাস্ক খুঁজে খুঁজে দেখা? তাহলে আপনিই বলে দেন না কোথায় মাস্ক পরা না পরা ব্যক্তি ঘোরাঘুরি করছে, তাহলে এখানে গিয়ে ওরা রিড করবে। এটা তো করবেন না, বরং নিজে না মাস্ক পরে ভিডিও করে দেখাবেন সবাইকে। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছি না, আমি বলছি যে এটা ঠিক নয়। নিজেকে একটু ফেসবুকে একটু নেটিজেন বা ফেমাস বানানোর জন্য নেট দুনিয়াতে আপনি এসব কাজ করাটা আমার মতে মোটেই ঠিক নয়।
যাই হোক, এইসব তুচ্ছ জিনিস নিয়ে আমি আলোচনা করতে চাই না। আমি শুধু আমি যারা পুলিশে চাকরি করছে, অবিরাম ডিউটি করছে, তাদেরকে আমি সেলিউট আমি জানাচ্ছি, এবং যারা আমার ছোট এবং তবু ডিউটি করছে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা দিয়ে, শুধু সব মানুষ এরকম নয়, অনেকে আছে যারা ঠিকই গভর্নমেন্টকে সাহায্য করে, পুলিশকে সাহায্য করে, তাদেরকেও আমি উৎসাহিত করছি। যাই হোক, এখন আসল কথায় চলে আসি, যেটা হলো পরীক্ষা, জেআরবিটির যে পরীক্ষা। তোমরা কিন্তু এডমিটটার সাথে নেবে, একটা কালার্ড ফটোগ্রাফ নেবে, তারপর একটা প্রুফ, আইডেন্টিটি প্রুফ, আধার কার্ডটাই নিয়ে নিও, কারণ এটাতে ফটো রয়েছে। তবে নেওয়ার সময় দেখবে যে তোমার এডমিট কার্ডের মধ্যে যে নাম, বাবার নাম এগুলি রয়েছে, এগুলি স্পেলিং টেলিং মিলিয়ে দেখবে সব ঠিক করে। তবে কোনো অবস্থাতেই এমন কোনো আইডেন্টিটি কার্ড নেবে না যেটাতে ফটো নেই। আইডেন্টিটি কার্ড নেবে, একটা এক্সট্রা ফটো নেবে, কালার ফটো, তারপরে এডমিট কার্ড, আর বল পয়েন্ট পেন নিয়ে যাবে, কালো রঙের বল পয়েন্ট পেন নিয়ে যাবে। এটা হলো তোমাদের। আর মাস্ক নিতে কিন্তু ভুলবে না, মাস্ক। মাস্কটা কিন্তু ওই সব পরীক্ষার হলে ওরা দেয় কিনা আমি এখনো জানা নেই, তবে মাস্ক একটা নিয়ে নিও। আচ্ছা, এখন চলে আসি এই যে মাল্টিটাস্কিং সিলেবাসের প্রত্যেকটি টপিক আমি এখন স্পর্শ করছি, দেখো, আলোচনা করছি। যেমন নলেজ অফ বেঙ্গলি, আর হলো ককবরক। আমি ককবরক জানি না, ভাবছি নিচ্ছি। বেঙ্গলি যেটা, সেটাই আমি বলবো যে নলেজ অফ বেঙ্গলি। এটাতে থাকছে ভোকাবুলারি বা শব্দ ভান্ডার। শব্দ ভান্ডারে কি থাকছে? সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলি থাকছে। কম্প্রিহেনশন, বাংলা একটা ছোট্ট প্যাসেজ দিয়ে দেবে বা একটা কবিতা দিয়ে দেবে, দিয়ে এটা থেকে কোশ্চেন করবে। এটা আশা করি সবারই কমফোর্টেবল হবে, তোমরা দিতে পারবে। তারপর ট্রান্সলেশন একটা ছোটখাটো ট্রান্সলেশন, যেমন তোমার বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশন থাকবে, সেটা ওরা দেবে। যেমন আমি তাকে দিয়ে কাজটি করাবো, কি, আই শ্যাল ডু দিস ওয়ার্ক বাই হিম, এরকম অনেকে গুড লিখে নেবে, কিন্তু এরকম করবে না তোমরা। আই শ্যাল মেক হিম ডু দিস ওয়ার্ক, একটু টুইস্টেড। চলো আমরা বেড়াতে যাই, লেট আস হ্যাভ এন আউটিং, চলো আমরা বেড়াতে, লেটাস দিয়ে একটা সেন্টেন্স আসতে পারে। তারপর ওই যে মেক দিয়ে এরকম সেন্টেন্স আসতে পারে, মানে তাকে দিয়ে কাজটা করানো। যেমন আমি তাকে দিয়ে একটা চিঠি লিখিয়েছিলাম, আই মেড হিম রাইট এ লেটার, ভুলেও কিন্তু টু দেবে না, আই মেড হিম টু রাইট এ লেটার, এরকম। ঠিক আছে, হয়ে গেল এটা। তারপরে আসলো গিয়ে তোমার অঙ্ক। এই যে অঙ্কতে আছে দেখো, অ্যারিথমেটিক, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন আর ডিভিশন। এটা বেঙ্গলি করলে দাঁড়ায় যোগ, বিয়োগ, গুণ আর ভাগ। যোগ, বিয়োগ, গুণ আর ভাগ থেকে সরাসরি অঙ্ক আসবে না, সরল অঙ্ক আসবে। তো সরল অঙ্কতে যে ব্র্যাকেটের রুলটা, এটা তোমরা ভালো করে মনে রাখবে। এটা হলো বদমাস, অর্থাৎ ব্র্যাকেট, বি দিয়ে ব্র্যাকেট, উ দিয়ে অফ, অফ মানে কি এর, তারপর ডি দিয়ে হলো ডিভিশন বা ভাগ, তারপরে এম হলো মাল্টিপ্লিকেশন বা গুণ, আর এ হলো এডিশন, আর এস হলো সাবট্রাকশন। তাহলে সিরিয়াল বাই তোমরা কি কি করবে? ব্র্যাকেটের কাজ করবে, তারপরে এর এর কাজ করবে, তারপরে ভাগের কাজ করবে, তারপরে গুণের কাজ করবে, তারপরে যোগের কাজ করবে, আর এক সবশেষে বিয়োগের কাজ করবে। এইভাবে তোমরা সরল অঙ্কের রেজাল্ট তোমরা পাবে। আসলে আমার কোনো ডিভাইস নেই, দেখো, লিখে লিখে যে দেখাবো এই সুবিধাও নেই। চেষ্টা করেছিলাম কিন্তু সম্ভব হয়নি। আবার আর ওয়ার্ডের প্রবলেম যেটা, অর্থাৎ কোনো একটা সংখ্যার অঙ্ক, যোগ, বিয়োগ, গুণ, ভাগ মিলিয়ে সংখ্যার অঙ্ক দিয়ে দেবে। এই যেমন তোমার 10 বছর আগে পিতার বয়স ছিল, পিতা এবং পুত্রের বয়সের যোগফল ছিল এত, তারপরে আরো 5 বছর পরে পুত্রের বয়স যদি এত হয়, তাহলে পিতার বয়স কত হবে, এই ধরনের অঙ্ক আসবে। তারপরে গড়ের অঙ্ক আসতে পারে। ধরো 3 জন বালকের বয়সের গড় হলো এত, এদের টিচার সহ মানে শিক্ষক সহ যুক্ত হয়, ওদের বয়সের গড় হয়ে গেল এত, তাহলে টিচারের বয়স কত, এই ধরনের অঙ্ক আসবে। এগুলো একটু দেখে নিও। আচ্ছা, এখন তো তোমরা আমাকে বলছো যে স্যার এগুলি অঙ্কগুলি বলছে, আমরা কিভাবে করবো সেটা তো বলছে না। তাও আমি বলে দিচ্ছি, দেখো, আমি যে বলেছি যে লাস্টের অঙ্কটা, যে গড়ের অঙ্কটা, 3 জন বালকের বয়সের গড় ধরো আমি বলে দিলাম 16, তাহলে 3 জনের মোট বয়স কত, 3 ষোলো 48, ঠিক আছে, 48। এখন টিচার সহ যুক্ত হয়, ওদের বয়সের গড় হয়ে গেল তোমার 20। তাহলে টিচার সহ কয়জন হলো? 7 জন।
তো 4 জনের যদি গড় 20 হয় তাহলে 4 জনের মোট বয়স কত? 80। হ্যাঁ, তাহলে আমরা টিচারের বয়সটা কিভাবে বের করব? তাহলে টিচারের ওই যে 3 জন স্টুডেন্টের বয়স হলো 48 আর টিচার সহ বয়স হলো কত? 80। তাহলে 80 থেকে 48 বাদ দিয়ে দাও, তাহলে কত হলো? 32। তাহলে টিচারের বয়সটা হলো 32, ভেরি ইয়াং টিচার। মানে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ এর মতো এমন বয়সের ছেলেমেয়েরা রয়েছে। তারপরে এই ধরনের অঙ্ক থাকবে, এগুলি দেখে নিও। এবার ইংলিশে চলে আসো। পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ তোমার একটা সেন্টেন্স দেওয়া থাকবে, দিয়ে ধরো একটা আন্ডারলাইন করা থাকলো, ওয়ার্ড আন্ডারলাইন করা থাকলো, এবং দেওয়া থাকবে যে দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। কোশ্চেনটা কি থাকবে? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। 1 নাম্বার হলো নাউন, 2 নাম্বার অ্যাডজেক্টিভ, 3 নাম্বার ভার্ব, 4 নাম্বার অ্যাডভার্ব। আচ্ছা, এখন দেখো তোমরা নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপরে ভার্ব, অ্যাডভার্ব এগুলি তোমরা কিভাবে বের করবে? এগুলি বের করার জন্য আমি শর্টকাট কিছু চালাকি বা ট্রিক্স তোমাদেরকে বলে দিচ্ছি। শর্টকাট পদ্ধতি কি হলো? আগে তোমরা ভার্বটা বের করবে, কোনো একটা সেন্টেন্সের মধ্যে ভার্বটা বের করবে। যেমন তোমার লিটল জন ডিড দিস ওয়ার্ক ফ্ললেসলি। ছোট্ট জন এই কাজটা খুব নিখুঁতভাবে করেছিল। লিটল জন ডিড দিস ওয়ার্ক ফ্ললেসলি। আচ্ছা, এখানে ভার্বটা কি করেছিল, মানে কি ডিড। তাহলে ডিড হলো গিয়ে ভার্ব, কি করেছিল? দিস ওয়ার্ক। যে কি দিয়ে প্রশ্ন করে তোমরা উত্তরটা পেলে, তাহলে দিস ওয়ার্ক এটা হলো কি? এটা হলো একটা নাউন। তারপরে তোমার এই কে করেছিল? লিটল জন। তাহলে লিটল জনও কি? এটা হলো তোমার এই যে জনটা হলো কি? এটা হলো নাউন। তারপরে দেখো কিভাবে করেছিল? ফ্ললেসলি। তাহলে ফ্ললেসলি কথাটা কিভাবে দিয়ে প্রশ্ন করে অ্যাডভার্ব পেয়েছো। তাহলে আমি বলে দিচ্ছি তোমাদের, কি দিয়ে প্রশ্ন করে যেটা পাবে, কাকে দিয়ে যেটা পাবে, সেগুলি হলো গিয়ে কি, কে আর কাকে, এই তিনটা দিয়ে প্রশ্ন করে যে উত্তরগুলি পাবে সেগুলি হলো নাউন। তারপরে তোমার কিভাবে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা হবে সেটা হলো অ্যাডভার্ব। কি ধরনের দিয়ে, কতটুকু পরিমাণ, এগুলি দিয়ে যেই প্রশ্ন করে যে উত্তরটা পাবে সেটা হলো অ্যাডজেক্টিভ। কি ধরনের? রামবাবু ওয়াজ এ কাইন্ড হার্টেড ম্যান। কি ধরনের মানুষ? কাইন্ড হার্টেড। তাহলে কাইন্ড হার্টেড যেটা, সেটা হলো কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে। তারপরে ধরো, যেমন আমি একটা শব্দই একবার এক এক রকমে ইউজ করে দেখাচ্ছি। যেমন আই স এ কুইক ফক্স। তাহলে কি ধরনের ফক্স বা শিয়াল দেখেছো? কুইক। তাহলে এখানে কি ধরনের দিয়ে প্রশ্ন করে আমি কুইক শব্দটা পেলাম, তাহলে কুইকটা কি? এটা হলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ। আচ্ছা, আই স এ ফক্স রানিং কুইকলি। কিভাবে দৌড়াতে দেখেছো? কুইকলি। তাহলে কুইকলিটা কি? এটা হলো অ্যাডভার্ব ফর্ম। ঠিক আছে। আর প্রিপোজিশন আছে না, প্রিপোজিশন থেকে ফিল ইন দ্য গ্যাপস আসবে তোমাদের। আর প্রিপোজিশনটাকে তোমরা মনে রাখার জন্য, যেমন উপরে প্রিপোজিশন কি হয়? অন হয়, অ্যাবাভ হয়, তারপরে ওভার হয়। এই অন হলো কি? কোনো একটা সার্ভিসের সাথে লেগে থাকলে অন হয়, যেমন দিস বুক ইজ অন দ্য টেবল। ওভার, ওভার মানে কি? মাথার উপরে কোনো একটা বিস্তৃত জায়গা জুড়ে হলে ওভার হয়। যেমন তোমার দ্য স্কাই ইজ আপ অ্যাবাভ দ্য হেড। এখানে অ্যাবাভ হবে কি? বিস্তৃত জায়গা ধরে। আর ওভার হলো কি? উপরে, এক সাইড থেকে অপর সাইডে না টাচ করে যদি মোশন বা যাওয়া বোঝায়, কোনো গতি বোঝায়, তাহলে যেমন দ্য থিপ জাম্পড ওভার দ্য ওয়াল। থিপটা কি করেছিল? ওয়ালের উপর দিয়ে টপকে গিয়েছিল লাফ দিয়ে, না লেগে। আচ্ছা, এবার হলো তোমার অ্যাক্রস। অ্যাক্রস কি? অ্যাক্রসও কি? উপর দিয়ে এক সাইড থেকে অপর সাইডে যাওয়া বোঝালে অ্যাক্রস হয়। যেমন I cannot swim across this river because it is fast. খুব খরস্রোতা নদী, আমি এটা সাঁতরে বেরোতে পারবো না। এইভাবে তোমরা মনে রাখবে। যেমন নিচে বোঝাতে আন্ডার হয়, বিনিদ হয়, বিলো হয়, এগুলি পাশে হলে বিসাইড হয়, তারপর বাই হয়। আর অতিরিক্ত, ইন এডিশন টু বোঝাতে কি হয়? বিসাইডস কথাটা আমরা ব্যবহার করি, বিসাইডস। তাহলে এইভাবে ভাগ ভাগ করে করে তোমরা মনে রাখবে। অন কখন হয়, যেমন কোনো একটা দিনের দিনের নাম, যেমন সোমবার, মঙ্গলবার, এগুলি মানডে, সানডে, এগুলির আগে দিন হয়। কোনো একটা ওকেশন, যেমন মাই ব্রাদার ইজ কামিং অন ক্রিসমাস, তাহলে এগুলির আগে অন হয়। এগুলি বিশদ
আসলে আমি খারাপ লাগছে, আমার পুরো পুরো চ্যাপ্টার ওয়াইজ আমি আলোচনা করে দিতে পারিনি, তবু তোমরা এইভাবে একটু গ্রামার বই আছে তোমরা দেখে নিও, কে দেশ সরকারের বই এটাও দেখতে পারো, এই আর কি। আর জিকের জন্য সোলাঙ্কি প্রকাশনের বইটা দেখে নিও, এটা খুব ভালো লিখেছে। এরপরে দেখো আর একটা টপিক কি আছে, দেখো জেন্ডার পার্ট হচ্ছে জেন্ডার আছে। জেন্ডার তো জেন্ডার দেখো কোন কোন ম্যাসকুলিন আছে অর্থাৎ পুংলিঙ্গ, ফেমিনিন জেন্ডার স্ত্রীলিঙ্গ, তারপরে নিউটার ক্লিবলিঙ্গ, তারপর কমন জেন্ডার হলো উভয়লিঙ্গ, এই চারটা। তাহলে এ বি সি ডি এই যে চারটা অপশন থাকে, এই চারটা যেমন একটা ওয়ার্ড দিয়ে দিল, যেমন আই স এ ভিক্সেন ইন দ্য ফরেস্ট, ভিক্সেন। তাহলে এই যে ভিক্সেনটা এটা কোন জেন্ডার, ম্যাসকুলিন, ফেমিনিন, নিউটার, কমন, কোনটা হবে কারেক্ট আনসারটা? ভিক্সেন তো জানোই, ফক্স হলো কি ফ্যাক্সিয়াল, আর ফ্যাক্সিয়ালের ওই যে তোমার স্ত্রীলিঙ্গ যেটা শিয়ালনি বা কি জানি এটা বলে, যে যাই হোক তোমার এটা হলো স্ত্রী শিয়াল, যেটা এটা হলো ভিক্সেন। তাহলে ভিক্সেনটা কি লিঙ্গ? স্ত্রীলিঙ্গ। এভাবে তোমরা মনে রাখবে, তোমরা সবসময় মনে রাখবে একটু টুইস্টেড যেগুলি এগুলি আসবে, আর সোজা সোজা যেমন ম্যান উইমেন এগুলি তো আর আসবে না। যেমন মিল্ক ম্যান আছে, এটার ফেমিনিন জেন্ডার কি হবে? মিল্ক মেড। তারপর মিল্ক মেড দিয়ে দিল, তোমাদের বলবে এটার কি জেন্ডার, ঠিক আছে? বা মিল্ক ম্যানের জেন্ডারটা কি, এটা এরকম মিল্ক উইমেন, মিল্ক গার্ল, কত কিছুই দিয়ে দিল, তাহলে আনসারটা কি হবে? মিল্ক মেড, এরকম। তারপরে কি আছে দেখি তো, আর্টিকেল। আর্টিকেল তো সবারই জানা, ইউজ অফ এ এন জি। তবে তোমরা এক্সেপশনাল যে ইউজগুলি এগুলি থেকে নজর রাখবে। কখন তোমার যেমন ভাওয়েল থাকলে কি হয়, এন হয়, কিন্তু ভাওয়েল থাকলেও এন না হয়ে এ হয়, এরকম। যেমন ও এর উচ্চারণ ওয়া, আই স এ ওয়ান আই, কিন্তু অরেঞ্জের মধ্যে ও এর উচ্চারণ অ, যার ধরনের এন অরেঞ্জ হলো। তারপরে ইউর উচ্চারণ, ইউ তো ভাওয়েল, কিন্তু ইউর আগে আমরা কি এ বসাই, কি কেন? ই এর আগেও আমরা এ বসাই, এগুলি ইউ মতো উচ্চারণ হলো ইউ সাউন্ড। যেমন ইউনিভার্সিটি, হি ইজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট। তারপরে ইট ইজ এ ইউনিক অপরচুনিটি। তারপরে ইউক্যালিপটাস টি, এ ইউক্যালিপটাস টি, ই দিয়ে শুরু হয়েছে, এ ইউরোপিয়ান লেডি, ই দিয়ে শুরু হয়েছে, উচ্চারণ ইউর মতো, তাই আমরা এ বসালাম। এগুলি তোমরা জানো আশা করি। এ আর দেখো তোমার কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটার আগে আমরা এন বসিয়ে দিই, যেমন এইচ, আওয়ার। আওয়ার বোঝালে হি ইজ অ্যান আওয়ার লেট, এন বসাতে হয়। এভাবে এগুলি একটু মনে রাখবে, উচ্চারণ দিয়ে দিয়ে। কেমন? এব্রিভিয়েশন যেটা সংক্ষিপ্ত নাম, যেমন এম এ, এম উচ্চারণ করতে এ ছাড়া কি এম উচ্চারণ করতে পারবে? ঠোঁট চিপে ধরে এ উচ্চারণ করতে পারবে না, এম উচ্চারণ করবে পারবে? পারবে না, এম এ আসে, তাহলে এটা এন এম এ। কিন্তু বিডিএস, এ বিডিএস, দাঁতের ডাক্তার কি বলি আর কি। তারপরে দেখো আর্টিকেল পরে আসছে কি টেন্স। আচ্ছা, টেন্স নাম শুনলে অনেকে আত্মা কাঁপা শুরু হয়, কিন্তু দেখো এত ভয় পেও না। টেন্স থেকে কোশ্চেন কি আসবে দেখো, কারেক্ট ফর্ম অফ ভার্ব আসবে টেন্স থেকে। কেমন? কারেক্ট ফর্ম অফ ভার্ব। ধরো মাই আঙ্কেল ড্যাশ এ কার লাস্ট ইয়ার, এই যে লাস্ট কথাটা তোমাকে কি বলে দিয়েছে? পাস্ট টেন্সের কথা, অর্থাৎ অতীতকালের কথা মনে দিয়েছে। তাহলে ওরা অপশন দেবে বাই, ইজ বাইং, হ্যাজ বট, শুধু বট। বট মানে কি কিনেছিল, তাহলে লাস্ট ইয়ার গত বছর, তাহলে তো এটা কিনেছিলই ঠিক হবে। তাহলে তোমরা কি দেবে এখানে? শুধু বট দেবে। কেমন? আচ্ছা, এটা নিয়ে তোমরা কনফিউশনও হতে পারে। যেমন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তোমরা কখন কখন এগুলি বসাবে, কোনো একটা চিরন্তন সত্য কথা, যেমন দা সান কি হবে, রোজ ইন দ্য ইস্ট না রাইজেস ইন দ্য ইস্ট, কোনটা হবে? রাইজেস ইন দ্য ইস্ট হবে, ঠিক আছে? তারপরে রবীন্দ্রনাথ টেগুর, রবীন্দ্রনাথ টেগুর এখানে কি হবে? ওয়াজ নট বর্ন এভরি ইয়ার না ইজ নট বর্ন এভরি ইয়ার, এগুলি কি? এগুলি ইজ নট বর্ন এভরি ইয়ার। যেমন তোমার অভ্যাসগত কাজ বুঝিয়েছে, যেমন মাই গ্র্যান্ড মাদার, মাই গ্র্যান্ডমাদার রেড দ্য দৈনিক সংবাদ হবে না রিডস দ্য দৈনিক সংবাদ, এভরিডে কোনটা হবে? এই এভরিডে মানে কি? তোমার একটা অভ্যাসগত কাজের কথা বলেছে, প্রত্যেকদিন যেটা করো তুমি, তাহলে এখানে কি হবে? রিডস দ্য নিউজ পেপার এভরিডে, এভাবে মনে রাখবে। তারপরে তোমার অলরেডি, ইয়েট, এগুলি থাকলে তোমরা পারফেক্ট টেন্স বসাবে। যেমন হি হ্যাজ অলরেডি গন দেয়ার, আই হ্যাভ অলরেডি ডান দিস ওয়ার্ক, এই যে অলরেডি। জাস্ট, শি হ্যাজ জাস্ট কাম, শি হ্যাজ জাস্ট অ্যারাইভ। তারপরে রাজধানী এক্সপ্রেস হ্যাজ জাস্ট অ্যারাইভড এট দ্য স্টেশন, এটা। তাহলে এগুলি এইভাবে মনে রাখবে। আর ওই যে তোমার সিন্স ফর, এটা আলাদা করে দিয়েছি ওরা, কিন্তু সিন্স ফর তোমরা পারফেক্ট টেন্সের জন্য তোমাদের কাজে লাগবে।
পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। সিন্স আমরা কখন বসাই? পারফেক্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। ফরও আমরা কি আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে আমরা বসাই, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারফেক্ট এর জন্য বসাই। আরে বাবা মাথা গুলিয়ে যাচ্ছে। তাহলে একটু উদাহরণ দিয়ে বুঝে নাও। ধরো সে 2 ঘন্টা ধরে লেখছে, তাহলে কি হবে? হি হ্যাজ বিন রাইটিং ফর 2 আওয়ার্স। ধরে 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 মানে কি? ফর। আর সে 9টা হতে খেলছে, তাহলে হি হ্যাজ বিন প্লেইং সিন্স 9 am। হি হ্যাজ বিন প্লেইং সিন্স 9 am। এটা দেখেছো? থেকে বোঝাতে কি হয়? সিন্স হয়, আর ধরে বোঝাতে ফর হয়। এটা মনে রাখবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলি। আবার অনেক সময় কতগুলি ভার্ব রয়েছে যেগুলির সাথে আমরা আইএনজি লাগাতে পারি না, যেমন সি ভার্ব, সিইং, এটা আমরা ফাইনাইট ভার্ব হিসেবে লাগাতে পারি না। যেমন আমি আমার বন্ধুকে 2 বছর ধরে দেখিনি। আই হ্যাভ নট সিন মাই ফ্রেন্ড ফর 2 ইয়ার্স। আই হ্যাভ নট বিন সিইং মাই ফ্রেন্ড ফর 2 ইয়ার্স। এটা মোটেই এই ভুল করবে না তোমরা। কি হবে? আই হ্যাভ নট সিন মাই ফ্রেন্ড ফর 2 ইয়ার্স। আশা করি এটা বুঝে নিতে পেরেছো। এবার পাস্ট টেন্সে দেখো, পাস্ট টেন্সে তোমার লাস্ট, ইয়েস্টারডে, এগুলি ম্যাজিক কিছু ওয়ার্ড থাকবে যেগুলি দিয়ে তোমরা পাস্ট টেন্সের কথা বুঝে নিতে পারবে। পাস্ট টেন্সে তারা কি করবে? চালাকিটা করবে তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যে। পারফেক্ট কন্টিনিউয়াস আর হলো শুধু পারফেক্ট। এখানে দুইটা ঘটনা থাকবে। এই ঘটনা দিয়ে বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়। বিফোরের আগে, বিফোরের বাংলা কি? আগে। বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স হয়। আফটারের বাংলা কি? পরে। আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। দুইটা ঘটনা থাকবে, মনে রাখবে। যেমন তোমার he had done this work before I instructed him. He had done this work before I he had done this work before I instructed him। তাহলে বিফোর এর আগে আমি কি বলেছি? had done, অর্থাৎ পাস্ট পারফেক্ট। আর বিফোর এর পরে কি বলেছি? I instructed him। তাহলে I instructed কি? পাস্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। যেমন it had been raining before I went to the station। আমি স্টেশনে যাওয়ার আগে বৃষ্টি হচ্ছিল। ইট হ্যাড বিন রেনিং, তাহলে এখানে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কখন বসিয়েছি? বিফোরের আগে বসিয়েছি। যেমন দ্য থিপ হ্যাড এসকেপড, দ্য থিপ হ্যাড, দ্য থিপ এসকেপড আফটার দ্য পুলিশ হ্যাড কাম। আগে পুলিশ এসেছে, তারপরে পুলিশের সামনে দিয়ে চোর পালিয়ে গেল। তাহলে অবশ্যই এটা আমি গ্রামারের জন্য বলছি, এটা তো সচরাচর এমন তো হয় না জেনারেলি। তাহলে ধরো যেমন ধরো দ্য চাইল্ড বিগ্যান টু ক্রাই আফটার দ্য মাদার হ্যাড অ্যারাইভড। তাহলে মা আসার পরে শিশুটি কান্নাকাটি শুরু করে দিল। তাহলে মার আসার ঘটনাটা কি? পরে, হ্যাড অ্যারাইভড। এই জন্য আফটারের পরে আমরা হ্যাড অ্যারাইভ দিয়েছি। তাহলে বুঝে নিয়েছো টেন্সের ব্যাপারটা। আর ফিউচার টেন্সে গেলে কি হবে? ফিউচার টেন্স তো টুমরো থাকবে, বা ইন দ্য নিয়ার ফিউচার, এই ধরনের এক্সপ্রেশন ম্যাজিক ওয়ার্ড থাকবে, এটা দিয়ে বুঝবে এটা ফিউচারিটি। ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসে শ্যাল বি, উইল বি এরপর ভার্বের সাথে আইএনজি লাগিয়ে দেবে। যেমন হি উইল বি প্লেইং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা সে খেলতে থাকবে। তারপরে ফিউচার পারফেক্ট টেন্সে একটু মনে রাখবে, ফিউচার পারফেক্ট টেন্সে যেটা ফিউচার পারফেক্ট হবে আগের ঘটনা, এটাতে ফিউচার পারফেক্ট আর পরের ঘটনাতে সিম্পল প্রেজেন্ট টেন্স বসাবে। কি যন্ত্রণা! একটু উদাহরণ দিয়ে বুঝে নাও। উদাহরণটা কি হবে দেখো, যেমন শি উইল বি সিঙ্গিং বিফোর আই গো দেয়ার। আমি সেখানে যাওয়ার আগে সে গান গাইতে থাকবে। শি উইল বি সিঙ্গিং বিফোর আই গো দেয়ার, ঠিক আছে। এটা হয়েছে সেন্টেন্সটা? মোটেই হয়নি। কি হবে সেন্টেন্সটা বলো? শি উইল হ্যাভ সাং বিফোর আই গো দেয়ার। শি উইল হ্যাভ সাং, এখানে উইল হ্যাভ সাংটা কি? এটা হলো ফিউচার পারফেক্ট টেন্স। আর শি উইল হ্যাভ বিন সিঙ্গিং বিফোর আই গো দেয়ার, এটাও কারেক্ট সেন্টেন্স। তাহলে দেখো যে বিফোর থাকলে বিফোরের আগে ফিউচার পারফেক্ট হলো, আর বিফোরের পর একটা প্রেজেন্ট ইনডেফিনিট হয়ে গেল। তাহলে টেন্স বুঝে ফেলেছো। আর সিন্স পর আমি বুঝিয়ে দিলাম পাংচুয়েশন। পাংচুয়েশন দিয়ে ওরা কিভাবে এমসিকিউটা কোশ্চেন করবে আমি ওটা কোনোদিনও দেখিনি, তবুও আচ্ছা ছোট ছোট সেন্টেন্স দেবে, দিয়ে ওরা পাংচুয়েশন মিস্টেক অর্থাৎ কমা ফুল স্টপ এগুলি ভুল করে দেবে। তো এটাতে আমার মনে হয় ওদের পছন্দ সবচেয়ে বেশি হবে কোনটা জানো? সেটা হলো যেমন গার্লস স্কুল। গার্লস স্কুলে ধরো এ গার্লস হেয়ার পিন, একটা মেয়ের চুলের ক্লিপ। এ গার্ল মানে কি? একটা মেয়ের। তাহলে এখানে অ্যাপোস্ট্রফিটা কোথায় বসাবে? এস এর ঠিক আগে, GIRL অ্যাপোস্ট্রফি এস, এস এর আগে মাথার উপর একটা কমা দেবে। কেমন?
এই কিন্তু যদি আমি গার্লস স্কুল বলি তাহলে অ্যাপোস্ট্রফিটা কোথায় দেবে? তুলসীবতী গার্লস স্কুল, ওখানে তুলসীবতী নাম ভুল বলেছি আমি, পুরো নামটা বলতে হবে, না হয় মহারানী তুলসীবতীকে অসম্মান করা হয়। এটা হবে মহারানী তুলসীবতী গার্লস স্কুল। তাহলে গার্লস স্কুলের মধ্যে তুমি অ্যাপোস্ট্রফিটা কোথায় দেবে? এটা এস এর পরে, ঠিক আছে, GIRL এস, এস এর ঠিক পরে মাথার উপরে একটা কমা দেবে, এটা হলো ওপেন অ্যাপোস্ট্রফি। বুঝতে পেরেছো? যদি একটা মেয়ের হয় তাহলে এস এর আগে, আর যদি অনেকগুলি মেয়ে হয় এস এর পরে। আচ্ছা, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলি প্লুরাল করলে, বহুবচন করলে এস দিয়ে শেষ হয় না, এইসব ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস বসাবে, অর্থাৎ আগে কমা পরে এস। যেমন উইমেন, উইমেন্স কলেজ, উইমেন্স কলেজ কি অনেকগুলি উইমেনের কলেজ এটা, তাহলে WUMEN অ্যাপোস্ট্রফি এস, এখানে এস এর আগে কমাটা হবে। এইগুলি দিয়ে ওরা হয়তোবা পাংচুয়েশনের কোশ্চেন করতে পারে। কেমন? যেমন এলাস দিল, এলাস দিয়ে একটা কোশ্চেন করলো তারা, এলাস হি ইজ নো মোর, হাই সে তো আর বেঁচে নেই। তাহলে এলাস দিয়ে তো এরপর একটা আশ্চর্য চিহ্ন দেওয়ার কথা, আশ্চর্য চিহ্ন না দিয়ে ওরা কি করলো, এটা ধরো ওরা পোস্ট কিছুই দিল না, তখন তুমি কি, এটা এই সেন্টেন্সটা এরোনিয়াস, এটাতে ভুল রয়েছে। তাহলে বলবে আর যে হুইচ সেন্টেন্স ইজ এরোনিয়াস বা হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, এটা দিয়ে আর কি পাঞ্চুয়েশনটা এইভাবে ওরা দিতে পারবে কোশ্চেনটা। সবগুলিতে সঠিকভাবে পাঞ্চুয়েশন করে দেবে, আর একটাতে দেখবে ফুল স্টপ বা আশ্চর্যবোধক চিহ্ন এগুলি ঠিক ঠিক করে না দিয়ে বলবে কোন সেন্টেন্সটা ভুল রয়েছে, হুইচ সেন্টেন্স ইজ ইনকারেক্ট, এগুলো বের করে দেবে। তারপরে হলো ফ্রেমিং অফ WH কোশ্চেন, অর্থাৎ WH কোশ্চেন দিয়ে তোমরা, WH শব্দ দিয়ে তোমরা কোশ্চেন করবে। WH শব্দ তো জানোই, হু, হুইজ, তারপর হোয়াট, হোম, হাউ, এটাও WH এর দলের মধ্যেই পড়ে। এগুলি দিয়ে তোমরা কোশ্চেন করবে। এইসব ক্ষেত্রে কি, যেই সেন্টেন্সটা তোমাদেরকে দেওয়া থাকবে এটার নাম হলো কন্টেন্টস। আর WH, যেমন তুমি মাই মাদার গোজ টু টেম্পল এভরি মর্নিং, আমি এখন বললাম যে হোয়েন দিয়ে কোশ্চেন করো, তাহলে কি করবে? হোয়েন ডাজ ইয়োর মাদার গো টু টেম্পল, তাহলে হোয়েন দিয়ে আগে প্রশ্ন করে কোন জায়গাটা বাদ যাবে এটা দেখে নাও। কখন তোমার মা টেম্পলে যায়? তাহলে টেম্পলে যায় এভরি মর্নিং, তাহলে এভরি মর্নিং কথাটা বাদ দিয়ে দাও। তাহলে হোয়েন, এখানে গোজ আছে, গোজ, তা এই জন্য ডাজটা বসাবে। তাহলে হোয়েন ডাজ, তারপরে মাই মাদার আমি কোশ্চেনের মধ্যে বলেছিলাম, তাহলে এটা কি হবে? ইয়োর মাদার, হোয়েন ডাজ ইয়োর মাদার গো টু টেম্পল, তারপর একটা কোশ্চেন মার্ক দিয়ে দেবে। ওরা কি করবে, এরকম প্রশ্ন দেবে আর উত্তর দিয়ে দেবে 4টা অপশন, কোন অপশনটা কারেক্ট এটা তুমি খুঁজে বের করে নেবে। তারপরে হাউ দিয়ে কোশ্চেন করলে দেখবে অনেক সময় হাউ অফেন, যেমন মাই আঙ্কেল কামস টু মাই হাউস টোয়াইস এ উইক, 2 সপ্তাহে 2 বার আমার মামা আমার বাড়িতে আসেন। তাহলে হাউ অফেন অর্থাৎ কয়বার আসেন, হাউ অফেন ডাজ ইয়োর ম্যাটারনাল আঙ্কেল কাম টু ইয়োর হাউস, এখানে এই যে টোয়াইস এ উইক কথাটা উত্তর, এই জন্য আমি এটা বাদ দিয়ে দিলাম। নাও এবার কি হলো, বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স। আরে বাবা, বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স এটা কি, আর সেন্টেন্স কত ধরনের, ধরো অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, আমি বেঙ্গলি সহ বলে ক্লিয়ার করে দিচ্ছি। দেখো সেন্টেন্সগুলি কত প্রকার এটাই থাকবে। অ্যাসার্টিভ হলো কি, বিবৃতিমূলক, এগুলি কি হয়, কোনো নাম বা সর্বনাম দিয়ে শুরু হয় আর ফুল স্টপ দিয়ে শেষ হয়, কেমন, এগুলি মনে রাখবে। যেমন হি ওয়েন্ট টু কলকাতা ইয়েস্টারডে, হি ওয়েন্ট টু কলকাতা, হি দিয়ে শুরু হয়েছে, তারপর ইয়েস্টারডে পরে একটা ফুল স্টপ হয়েছে, এগুলি হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ, কোশ্চেন মার্ক থেকে বুঝে ফেলতে পারবে, চিন্তা নেই। তারপর ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স কি, ভার্ব দিয়ে শেষ হয় আর ফুল স্টপ দিয়ে শেষ হয়। গো দেয়ার, শাট দ্য ডোর, এগুলি যেমন গো ভার্ব, দেয়ার হলো দেয়ার করে ফুল স্টপ। এই লেট দিয়ে শুরু হলো কি, একটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে, যেমন লেট আস এনজয় পিকনিক টুমরো, লেট দিয়ে শুরু হলো ইম্পারেটিভ সেন্টেন্স, মনে রাখবে। আর রয়েছে কি ইম্পারেটিভের পরে অপটেটিভ, অপটেটিভ কি আশা আকাঙ্ক্ষা, এগুলি সবসময় হেড, ওয়ার, আনইউজুয়াল ভার্ব দিয়ে শুরু হয়, ওয়ার আর ইয়োর ফ্রেন্ড, হেড আই দ্য উইংস অফ এ বার্ড, এই ধরনের সেন্টেন্সগুলি হলো অপটেটিভ সেন্টেন্স, আশা আকাঙ্ক্ষা এগুলি বোঝায়। তারপরে তোমার এই আরো আছে, প্রার্থনা বোঝায়, যেমন মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে আরো কি থাকে দেখো, অর্ডার থাকে, অনুরোধ থাকে, যেমন ব্রিং মি এ কাপ অফ টি, অনুরোধ হলো প্লিজ ল্যান্ড মি সাম মানি, এই ধরনের। তারপরে অপটেটিভ গেল, ইম্পারেটিভ গেল, আর কি রইলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি তো আশ্চর্যবোধক চিহ্ন দেখলেই বোঝা ফেলবে, যেমন তোমার হুড রে আওয়ার টিম ইজ ওয়ান দ্য ম্যাচ, এগুলি। বাস, সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে,
ধৈর্য ধরে আগাগোড়া দেখো তোমরা। তারপরে আর জিকে টিকে এগুলিকে তোমরা তো আমার থেকে আরো ভালো। অল দ্য বেস্ট। যা যা বলেছি সেভাবে পরীক্ষা দিও।